নমস্কার, এগ্রি একাডেমি মেদিনীপুর চ্যানেলে স্বাগত জানাই সকল মাটিপ্রেমী মানুষকে। আগামীকাল 5ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস। ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত দেশে এই বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হবে। প্রথমেই বলে রাখি, 2013 সালে জাতিসংঘের 68তম পরিষদে আগামী 2014 5ই ডিসেম্বর যে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত তার সূচনা হওয়ার কথা এখানে নির্ধারিত স্থির হয় এবং সেই দিন থেকে প্রতি 2014 সাল থেকে 2025 সাল অর্থাৎ 11 বছর বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়ে আসছে বিশ্বের বিভিন্ন দেশে। এই বছরের থিম রয়েছে কিনা, এই বছরের থিম রয়েছে আপনার হেলদি সোয়েলস ফর হেলদি সিটিজ, অর্থাৎ আমাদের আরবান এরিয়ার যে মৃত্তিকা সেটাও কিন্তু আমাদের হেলদি রাখতে হবে। প্রথমেই বলে রাখি যে বিশ্ব মৃত্তিকা দিবস পালন কেন পালিত হয়। একদিকে আপনারা দেখবেন যে প্রত্যেক এনভায়রনমেন্ট ডে পালিত হয়, আপনার ফাদার্স ডে পালিত হয়, মাদার্স ডে পালিত, অর্থাৎ সেই দিনটা হচ্ছে সেই মাটিকে স্মরণ করে রাখার জন্য বা মাটির যে কী গুণাগুণ বা মাটির কীভাবে আমরা যত্ন নেব সেটার যে অ্যাওয়ারনেস, সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য কিন্তু এই দিনটি পালিত হয়। অর্থাৎ উল্টো দিক থেকে যে বলা হয় এটি মাটির জন্মদিন। কিন্তু প্রশ্ন হচ্ছে 1970 সালে আমাদের সবুজ বিপ্লব শুরু হয়। সেই সবুজ বিপ্লবের মধ্যে দুটো জিনিস হাতিয়ার ব্যবহার করা হয়, একটা হচ্ছে আমরা উচ্চ ফলনশীল বীজ, আরেকটা হচ্ছে রাসায়নিক সার। 1970 সালে যেখানে 2.5 মিলিয়ন টন মাত্র রাসায়নিক সার ব্যবহার হয়েছিল, তা ঠিক স্বাধীনতা অর্থাৎ গত ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে বেড়েছে তা 70 মিলিয়ন টন। অর্থাৎ শতাংশের হিসাব করলে দেখা যায় 27% রাসায়নিক সার ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ঠিক চিত্রটি উল্টো দিকে। আজ থেকে 20-25 বছর আগে যে পরিমাণে আমরা জৈব পদার্থ দিতাম তা কিন্তু ধীরে ধীরে যে খামার সার তা কিন্তু কমে যাচ্ছে। তার মূল কারণ কি না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরিবারে গৃহপালিত পশু প্রায় বিক্রি হয়ে গেছে এবং আমাদের যে ইয়ং জেনারেশন গৃহপালিত পশু চাষ করতে পছন্দ করছে না। কিন্তু কৃষক পরিবারের কিন্তু মূল জমির যে প্রাণ শক্তি দেয় সেই হচ্ছে সেই জৈব পদার্থ অর্থাৎ খামার সার। সেই খামার সার দিন দিন কমিয়ে দেওয়ার জন্য উল্টো দিকে রাসায়নিক সার ব্যবহার করার জন্য মাটির মধ্যে কিন্তু মাটি বন্ধা হতে চলেছে। আপনারা ভাবলে অবাক হবেন যে বিশ্বের ইতিহাসে যে বিশ্বের যে যত জীবকুল রয়েছে তার 95% খাবার আসে কিন্তু এই মাটি থেকে। এবং আপনারা শুনলে আরও অবাক হবেন, এই যে 1 চামচ মাটির মধ্যে যা জীবাণু রয়েছে যা আমরা দৃশ্যমান দেখতে পাই না, আমাদের বিশ্বের যত মানব রয়েছে যত আমাদের মানুষ রয়েছে তার চেয়েও কিন্তু সংখ্যায় 1 চামচ মাটির মধ্যে কিন্তু বেশি সংখ্যক রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই মাটির যত্ন আমরা কীভাবে নেব। একটা কথা মনে রাখতে হবে যে আমাদের মেনলি যে মাটিতে আমরা যে খাবারটা দিই তা হচ্ছে আমরা রাসায়নিক সার প্রয়োগ করি 50 কেজির ব্যাগ। মূলত কী বেশি খাবার দিই না, নাইট্রোজেন, ফসফেট, পটাশ, সালফার এই গ্রুপের মোটামুটি সার ব্যবহার করি, কিছু অনুখাদ্য সার আমরা প্রয়োগ করি। কিন্তু প্রকৃতি তার ভগবানের সৃষ্টি বা আল্লাহর সৃষ্টি, সে কী করেছে না, সে আপনার অলরেডি 96% খাবার তার বিনা পয়সায় তার গাছকে দিতে থাকছে। অর্থাৎ আমাদের যে 17টি পুষ্টিমূলক গাছের জীবনচক্রিয়া লাগে তার মধ্যে 3টে যে পুষ্টিমূলক, অর্থাৎ গাছের 3টে পুষ্টিমূলক 96% গাছ খেয়ে থাকে, বাকি 3% পুষ্টিমূলক থাকে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, আর বাকি 1% পুষ্টিমূলক সমগ্র কিছু নিয়ে 1%। অর্থাৎ আমরা এই 3% পুষ্টিমূলের জন্য এত ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, এত বড় কারখানা তৈরি হয়েছে এবং আমরা নাইট্রোজেন, ফসফেট, পটাশ এত বস্তা কিনে আনছি। তাহলে দেখুন প্রকৃতি আমাদের যে দুটো প্রাকৃতিক সম্পদ জল এবং মাটি, এই মাটি কিন্তু আমাদের এই প্রাকৃতিক সম্পদকে বাঁচিয়ে রাখতে হবে। কখন মনে রাখবেন যে মাটি কখনো ইন্ডাস্ট্রিতে তৈরি হয়নি, ইন্ডাস্ট্রিতে অন্য কিছু তৈরি হয়, কিন্তু মাটি কখনো ইন্ডাস্ট্রি তৈরি, ফসল আমরা যে খাবারটা খাই সেই খাবার কিন্তু ইন্ডাস্ট্রিতে তৈরি হবে না। সেহেতু আরেকটা জিনিস জানতে হবে, আপনারা ভাবছেন যে পরিমাণ প্রচুর টাকা আমরা ব্যাংকে জমা আছি, কিন্তু সেই টাকার চেয়ে কিন্তু এই মাটির ভূমিকা অনেক বেশি। কারণ বিশ্বজুড়ে চাকরির বাজার মন্দা, তো আপনার পরিবার নাতি নাতনি বা ছেলেরা কিন্তু সেই আবার দেখুন ঘুরে ফিরে সেই মাটিতে আসবে। মাটি যদি আমি ঠিকঠাক যত্ন করে মাটির মান বজায় রাখতে পারি, অন্তত আমাদের পরিবারের ছেলেমেয়েরা কিন্তু বেঁচে থাকবে, অন্তত ওখান থেকে দুটো ফসল ফলিয়ে অন্তত আর বেঁচে থাকতে পারবে। সে অন্নদা শঙ্করের রায়ের একটাই কথা যে আমার সন্তান অন্তত থাকে দুধে ভাতে। তো সেই কথা আমি একটাই কথা বলতে যাচ্ছি যে আমাদের আজকের যে অঙ্গীকার হওয়া দরকার যে আমাদের মা যেমন আমার সন্তানকে আঁকড়ে রাখে, ঠিক তেমনি মাটি যদি আনহেলদি হয়ে যায় অর্থাৎ অস্বাস্থ্যকর হয়ে যায়, তাহলে কিন্তু ওখান থেকে যে ফসলটা ফলবে তা কিন্তু আনহেলদি হয়ে যাবে। আপনারা দেখছেন এখন বেশিরভাগ কৃষক বন্ধুদের একটা বড় সমস্যা হয়েছে, ফসলের যে দুটো অংশ বায়বীয় এবং অবায়বীয় মানে যেটা আমরা চোখে দেখতে পান, যেটা মাটির নিচে থাকে, এবং সেখান থেকে রুটের সমস্যা দিনভাবে বাড়ছে। তার কারণ কি না, আমাদের মাটির একটি পিএইচ থাকে, পিএইচের স্কেল থাকে 0 থেকে 14, তার নিউট্রাল কত না 7, অর্থাৎ আমাদের মাটি যদি পিএইচ যদি 6 থেকে 7-এর মধ্যে থাকে তার নিউট্রাল সয়েল বলা হয়। আর 6 নিচে নেমে গেলে আমরা হালকা স্লাইড অথবা অম্লত্ব মাটি বাড়তে থাকে। এবং দেখা গিয়েছে যে কৃষক বন্ধু মাটি যত বেশি অম্ল হবে সেই মাটিতে কিন্তু আপনার ক্ষতিকারক আপনার হচ্ছে ছত্রাক কিন্তু দিন বাড়তে থাকে। এই জন্য দেখবেন আপনার ছত্রাকজনিত প্রবলেম কিন্তু ওই মাটিতে বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হচ্ছে মাটি কীভাবে খারাপ হয়ে এলো
না এই যে গত 20 থেকে 30 বছর ব্যাপক হারে রাসায়নিক সার আমরা কী করি না, সুসংগতভাবে রাসায়নিক সার প্রয়োগ করি না। আমরা কী করি না, আমরা যখন একটা সার যখন ধরুন আমাদের মূলত পশ্চিমবঙ্গে যে দুটো চাষ হয়ে থাকে আমন এবং বোরো ধান, এই ধানগুলোতে মূলত কী করি না, কন্টিনিউভাবে আমরা একই ধরনের সার প্রয়োগ করি। তাহলে আপনাদেরকে কী করতে হবে, যদি আপনি বোরোতে এসএসপি সার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কি বলবো না, আপনার হচ্ছে আমনে কী করতে হবে, ডিএপি সার। অর্থাৎ আপনার যে সারটা আপনি ব্যবহার করছেন আপনি ঘুরিয়ে ফিরিয়ে সার দেন, একই কেমিক্যালের সার ব্যবহার করবেন, তাতে কিছু ওই মাটিতে লবণের পরিমাণ বাড়বে, অ্যাসিড বাড়বে, এবং অ্যাসিড বাড়ার সাথে সাথে কী হবে, ওখানে অনেক জীবাণু, ক্ষতিকারক যে জীবাণুগুলোর সংখ্যা বাড়তে থাকবে। তাহলে একটা মদ্দা কথা আপনাকে কী জানতে হবে না, আরেকটা জিনিস যেটা বলছি বারবার গুরুত্ব দিয়ে, যে প্রতি 2 থেকে 3 বছর অন্তর মাটি পরীক্ষা করুন, সরকারিভাবে হোক বা প্রাইভেটে। এখন প্রাইভেট ল্যাব অনেক তৈরি হয়েছে কলকাতা বা আমাদের পূর্ব মেদিনীপুরেও রয়েছে। আপনারা নিজে উদ্যোগে কিন্তু মাটি পরীক্ষা করুন, কারণ মাটির স্বাস্থ্য মাটি যদি পরীক্ষা যদি জানতে পারেন যে কোন পুষ্টিমূলের অভাব রয়েছে, তাহলে সেই পুষ্টিমূলটা আপনি প্রয়োগ করবেন। দেখা হলো আমাদের মাটিতে ফসফরাসের অভাব রয়েছে, কিন্তু আপনি ফসফরাস দিচ্ছেন না, কন্টিনিউভাবে পটাশ সার প্রয়োগ করছেন, তাতে কী হচ্ছে না, একটা পুষ্টিমূল আধিক্য হয়ে যাচ্ছে আর একটা পুষ্টিমূলের অভাব হয়ে যাচ্ছে। আরেকটা কী করতে হবে না, আমাদের একটা নতুন টার্ম হচ্ছে কাস্টমাইজড ফার্টিলাইজার। কাস্টমাইজড ফার্টিলাইজার কথার অর্থ হচ্ছে আপনার মাটি এবং ফসল অনুপাতে আপনাকে সার কিন্তু ডোজ আলাদা আলাদা প্রয়োগ করতে হবে। ধরুন আপনার খড়গপুরে ওখানে স্যান্ডি মাটি, অর্থাৎ ওখানে বালু মাটির পরিমাণ বেশি, তার মানে ওখানে নাইট্রোজেন কিন্তু পাটি দিতে হবে। অর্থাৎ আপনাকে সালফার কোটেড যে ইউরিয়া রয়েছে বা স্লো রিলিজিং ফার্টিলাইজার যাকে বলা হয়, অর্থাৎ ধীরে ধীরে ফার্টিলাইজারটি চুঁয়ে আসবে এবং গাছ খেতে পাবে। আর বারবার একটাই কথা বলছি, ইউরিয়া প্রয়োগ করার সময় আপনার যে কোনো নিম কোটেড ইউরিয়া বা সালফার কোটেড ইউরিয়া প্রয়োগ করার চেষ্টা করুন। তাতে কী হবে, স্যান্ডি মাটির ক্ষেত্রে অর্থাৎ যেখানে বালু মাটি সেখানে কিন্তু অন্তত সারটা অনেক কম নষ্ট হবে। এবং স্যান্ডি সয়েলের কী হয় না, আপনার হচ্ছে নাইট্রেট ঘটিত সার কিন্তু কম প্রয়োগ করবে। নাইট্রেট দিলে কী হবে না, মাটির ক্যাটায়ন নেগেটিভ থাকে আর নাইট্রেটও নেগেটিভ থাকে, তার ফলে কী হয় না, আমরা চট করে মাটি আপনার নাইট্রোজেন কী চুঁয়ে চলে যায়, ভূগর্ভের জলে মিশে যায়, এবং সেখানে কী হয়, এই ভূগর্ভের জলে মিশে গেলে কিন্তু ব্লু বেবি সিন্ড্রোম কিন্তু হতে পারে, বা যাকে বলা হয়, এবং 10 মিলিগ্রামের বেশি জলে যদি ভূগর্ভের জলে থাকে নাইট্রেট, তাতে কিন্তু ব্লু বেবি সিন্ড্রোম হতে পারে ছোটো বাচ্চাদের। তো আমি একটাই কথা বলবো যে কাস্টমাইজড ফার্টিলাইজার প্রয়োগ করা সাইট স্পেসিফিক ম্যানেজমেন্ট, এটা নতুন টার্ম। একটা সাইট স্পেসিফিক ম্যানেজমেন্ট কিছুই না, ধরুন আমার একটা 1 বিঘে জমি, তার একটা নির্দিষ্ট জায়গায় দেখা গেলে পুষ্টিমূল অভাব দেখা দিচ্ছে একটা জমির নির্দিষ্ট অংশে, তাহলে আমি সেই পুষ্টিমূলটা ওই অংশে প্রয়োগ করি, পুরো জমিতে কিন্তু দেওয়ার দরকার। এটা সাইট স্পেসিফিক ম্যানেজমেন্ট। তার মানে আমাদের ফার্টিলাইজার দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সুসংগতভাবে ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে। এইবারে চলে আসি মাটির 3টে ধর্ম, ভৌত, রাসায়নিক এবং জৈব। ভৌত ধর্ম কীভাবে নষ্ট হচ্ছে না, আমরা দিন আমাদের প্রায় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত জমিতে দুইবার অর্থাৎ বোরো এবং আমন ধান কাটার সময় হেভি মেশিন অর্থাৎ এই কম্বাইন্ড হারভেস্টার যে আপনার মাটির মধ্যে যাচ্ছে, তাতে কী হচ্ছে না, মাটি কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। কম্প্যাক্ট হয়ে যাওয়ার জন্য কী হচ্ছে না, ওই এরিয়ায় কী হচ্ছে, শিকড় প্রসারিত হবে না এবং ওখানকার জীবাণু কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে কি আপনাকে কী করতে হবে, ওখানে কিন্তু ট্রাক্টর দিয়ে কিন্তু ভালো গভীর হাল করতে হবে। এবং আরেকটা কী কথা, যে মাটি কিন্তু বেশি হাল করা যাবে না, তাতে যে মাটির যে এগ্রিগেট অর্থাৎ সোয়েল স্ট্রাকচার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে আপনাকে কী করতে হবে, তাহলে এই গেল মাটির ফিজিক্যাল প্রপার্টি। আর কী বলুন না, যে মাটির কেমিক্যাল প্রপার্টি। মাটির কেমিক্যাল প্রপার্টির মধ্যে কী হচ্ছে না, ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি রয়েছে, মাটির খাদ্য হোল্ডিং ক্যাপাসিটি রয়েছে, জল ধারণ ক্ষমতা রয়েছে। আর একটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা হচ্ছে মাটির জীবন ধারণ ক্ষমতা দেয়, সে হচ্ছে আপনার মাটির বায়োলজিক্যাল প্রপার্টি, অর্থাৎ মাটির মধ্যে যে জীবাণু রয়েছে, কোটি জীবাণু। আপনারা জানবেন যে আমরা যে 50 কেজি বস্তা মাটিতে প্রয়োগ করি, তা কিন্তু পুরোটা কাঁচা মাংসের মতো। এই কাঁচা মাংসকে খাবার রূপান্তরিত করে কি, তা হচ্ছে মাটির মধ্যে যা চোখে দেখতে পায় না, এই যে বললাম 1 চামচের মধ্যে যা জীবাণু রয়েছে তা বিশ্বের সমস্ত মানবকুলের চেয়ে বেশি সংখ্যক। এই জীব কিন্তু আপনার খাদ্যকে কিন্তু ট্রান্সফার করে এনজাইমের মাধ্যমে কিন্তু গাছ খেতে পারে। এবারে দেখা যাচ্ছে এই মাটির মধ্যে যদি যে কৃষক বন্ধু জৈব পদার্থ যত কম দিচ্ছে, তার তত জীবাণুর সংখ্যা কমে যাচ্ছে, তার ফলে গাছ খাবার বানাতে কিন্তু দেরি হচ্ছে। সেই জন্য মনে রাখতে হবে যে মাটির কিন্তু ব্যাটারি হচ্ছে আপনার হিউমাস বা জৈব পদার্থ। যে কৃষক বন্ধু যত বেশি জৈব পদার্থ দিচ্ছে, তার কিন্তু ব্যাটারি ফুল চার্জ থাকছে। আর যে কৃষক বন্ধু ব্যাটারি জৈব পদার্থ কম দিচ্ছে, তার ব্যাটারি ব্যাটারি চার্জ কমে যাচ্ছে, তার ফলে মাটি বন্ধার দিকে চলে যাচ্ছে, মাটির উর্বরা শক্তি হারিয়ে ফেলছে। সেহেতু আপনাদেরকে একটাই কথা বলবো যে অন্তত সারা বছরে ফসল চক্রে আপনি অন্তত একবার কিন্তু জৈব পদার্থ বা আপনার যে কোনো আপনার ডাল জাতীয় ফসল চাষ করুন। সেই হতে পারে মুগ, মসুর, খেসারি ডাল জাতীয় ফসল চাষ করুন। তার ফলে কী হবে না, ওই উর্বরে কিন্তু নাইট্রোজেন পরিমাণ যোগ হবে। এবং এই ডাল জাতীয় ফসল একটা গবেষণা করে দেখা গিয়েছে কিনা, এখানকার যে CN রেশিও, সেই CN রেশিও 1:20 কম থাকার জন্য কী হয়, চট করে মিনারেলেশন হয়ে যায়। মিনারেলেশন হলে কী হবে না, আপনার ওখানকার জৈব পদার্থ কিন্তু রাসায়নিক সারে পরিণত হবে, যা গাছ খেতে পারবে। তাহলে সারা বছর অন্তত ফসল চক্রে একবার ডাল, আপনি আরেকটা হিসাব করে আপনাদের বলছি, প্রতি একরে আপনি আমন ধান বা বোরো ধানের ক্ষেত্রে আপনি 200 কেজি সার প্রয়োগ করেন, কিন্তু আপনি ফসল পান 5 থেকে 6 টন, আর খড় পান প্রায় 3 টন, অর্থাৎ 8 টন ফসল তুলে নিচ্ছেন।
200 কেজি সার প্রয়োগ করে আপনি 8 টন সার খাবার তুলে নিচ্ছেন, মানে ফসল তুলছেন, তাহলে আপনাকে কত প্রতিবারে তাহলে কতটা ডেফিসিয়েন্ট হচ্ছে। তাহলে এই ডেফিসিয়েন্ট ম্যানেজমেন্ট করতে গেলে কী করতে হবে না, আপনাকে কিছু জৈব পদার্থ আপনাকে মাটির মধ্যে মিশিয়ে দিতে হবে। সেই আপনি বৈশাখ মাসে ধান কাটার পরে আপনি ধনচে চাষ করে গাছকে মাটিতে মিশিয়ে দিতে পারেন, সরষা চাষ করে সরষাকে মাটিতে মিশিয়ে দিতে পারেন, বা যে কোনো ডাল জাতীয় ফসল মুগ, মুসুর, খেসারি 1-1.5 মাস পরে মাটিতে মিশিয়ে, অর্থাৎ মাটিতে যে কোনো প্রকারে আপনাকে জৈব পদার্থ মাটিতে মিশাতে হবে। কারণ জৈব পদার্থ কমে যাওয়া মানে আপনি মাটির রিচার্জ কিন্তু কমে যাচ্ছে, চার্জ কমে যাচ্ছে। সেই চার্জ কমে যাওয়া মানে মাটি বন্ধার দিকে চলে যাচ্ছে। অর্থাৎ একটা কথা যেটা বলছি যে মাটির মধ্যে যত জীবাণু বেশি সেই মাটি তত বেশি প্রাণবন্ত, যে মাটির মধ্যে জীবাণু যত কম তার প্রাণবন্ত নয়। অর্থাৎ আমাদের এই আজকের দিনে অঙ্গীকার করতে হবে যে বছরে একবার আমি ফসল চক্রে অন্তত আমি ডাল জাতীয় ফসলে চাষ করব এবং জৈব পরিমাণ বাড়াবো। জৈব পরিমাণ যত বাড়াবেন তত মাটি কিন্তু আপনার বেশি প্রাণবন্ত হবে, মাটির উর্বর শক্তি বাড়বে। তো আরেকটা এখন ব্যাপক প্রয়োগ করতে বলবো যে ভ্যাসিকুলার আরবিকুলার মাইকোরাইজা কি না, এটি হচ্ছে উপকারী ছত্রাক, যা কী করে আপনার যে ফসফেট যে বন্ধন হয়ে যায় মাটির মধ্যে, সেই ফসফেট কিন্তু আপনার আপনার সলিউবল বা মোবিলেশন করতে কিন্তু এই মাইক্রোরাইজা হেল্প করে। মাইক্রোরাইজা কী করে না, গাছের শিকড়ের মধ্যে আমরা জাল টাইপের একটা মাইসিলিয়াম তৈরি করে, সেই মাইসিলিয়ামের মাধ্যমে কী হয় না ওখানকার কিন্তু খাবার অ্যাবজর্ব করতে কিন্তু হেল্প করে এই মাইক্রোরাইজা। এই জন্য আপনারা মাটিতে কিন্তু মাইক্রোরাইজা ব্যবহার করুন, বিভিন্ন কোম্পানি মাইক্রোরাইজা মার্কেটে রয়েছে, এই মাইক্রোরাইজা কিন্তু ব্যবহার আপনারা করুন। আশা করি আজকে এই শৈলীতে আপনাদের প্রথম অঙ্গীকার থাকবে জৈব পদার্থ ছাড়া আপনারা চাষ করবেন না, রাসায়নিক সার আপনার ব্যালেন্সভাবে প্রয়োগ করুন, আর হচ্ছে আপনারা মাটির প্রতি একটু যত্ন দিন, মাটির ছোটো ছোটো ডাক্তার হয়ে যান, সোয়েল ডক্টর আপনারা হন, অন্তত কিছু মাটি সম্বন্ধে ভালো জানুন। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে প্রাইভেট সরকারি সংস্থা রয়েছে যারা কিন্তু আমাদের যারা এগ্রিকালচার এক্সপার্ট বা যারা সোয়েল এক্সপার্ট রয়েছে মাটি বিজ্ঞান, তাদের সাথে আমরা দেখা করুন। এখন অনলাইনে ইউটিউব গুগলের মাধ্যমে আপনারা জানতে পারছেন, সেখান থেকে খবর নিতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব, শেয়ার এবং সবার কাছে ভালো লাগলে অতি অবশ্যই আমি একটা লাইক চাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।